জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশে নতুন এক ইতিহাসের যুগে প্রবেশ করবে। সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যেই সংসদীয় ব্যবস্থা সেখানে প্রবেশ করবে বাংলাদেশ। এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষের কেমন হয়, উচ্চকক্ষ কেমন হয়, সে বিষয়ে আমরা আলোচনা করব আজকের ভোটের ট্রেনের সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। দর্শক, আজকে আমরা কথা বলবো উচ্চকক্ষের পিআর নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য, আমাদের সঙ্গে অনলাইন যুক্ত হয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার মঈন আলম ফিরোজী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা নানা দিন ধরে তো আসলে নিম্নকক্ষে পিআর নিয়ে একটা আলোচনা চলছে, কিন্তু উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে, উচ্চকক্ষের পিআরে কীভাবে পিআর দেওয়া হবে, সেই উচ্চকক্ষের ভূমিকা কী থাকবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আমরা একটা নমুনা দেখে নিতে চাই। সেই নমুনা হচ্ছে কিভাবে উচ্চকক্ষ গঠিত হবে, উচ্চকক্ষ কেমন হবে। মূলত আমরা দ্বিকক্ষ বিশিষ্ট একটি সংসদ হবে। এখন যে 300 আসনের সংসদ আছে সেটি নিম্নকক্ষ হিসাবে থাকবে, আর একটি উচ্চকক্ষ হবে যেখানে 100টি সংসদীয় আসন হবে। এই 100টি সংসদীয় আসন পিআরের ভিত্তিতে নির্বাচিত হবে। সেটি কিভাবে নির্বাচিত হবে আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা সম্ভাব্য ধরে নিলাম, এটি একটা নমুনা, যে ধরে নিলাম আমাদের দেশে প্রায় 12.5 কোটি ভোটার আছে। ভোট গ্রহণ হওয়ার পরে সম্ভাব্য কাস্টিং ভোটের হার আমরা ধরলাম 60%, যেখানে 7.5 কোটি ভোট পড়েছে আমরা ধরে নিলাম। 7.5 কোটি ভোটের প্রত্যেক 1% ভোটের জন্য একটি করে আসন থাকবে উচ্চকক্ষে, অর্থাৎ 7,50,000 ভোট যে পাবে সেই একটি করে আসন পাবে। আমরা যদি দেখি যে দল ক, তারা নিম্নকক্ষে 300টি আসনের মধ্যে 180টি আসন পেয়েছে। 180টি আসনের মধ্যে সব আসন মিলিয়ে দল ক পেয়েছে 2,32,50,000 ভোট। তার মানে তার প্রাপ্ত ভোটের হার 31%। সেই হিসাবে তিনি 31টি আসন পাবেন। যদি নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ বন্টন হতো তাহলে কিন্তু তিনি সেই দলটি 60টি আসন পেত। যেহেতু ভোটের শতাংশ হারে অর্থাৎ পিআরের ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে, সেহেতু সে 31টি আসন পাবে। দল খর হিসাবটা যদি আমরা ধরি, দল খ ধরা যাক 60টি আসন পেয়েছে 300টি আসনের মধ্যে। এই 60টি আসনে সে সব মিলিয়ে 60টি আসনের সব মিলে যে কয়টি আসনে সে হেরেছে এবং জিতেছে সব মিলে সে 1,87,50,000 ভোট পেয়েছে, যেটি মোট ভোটের 25%, অর্থাৎ সে 25টি আসন উচ্চকক্ষে নিশ্চিত করলো। দল গ আমরা ধরে নিলাম সে 30টি আসন জিতেছে। 30টি আসন, যেই 30টি আসন জিতেছে এবং যেই আসনগুলোতে সে হেরেছে সবগুলো মিলে সে 1,35,00,000 ভোট পেয়েছে, যেটি মোট প্রাপ্ত ভোটের 18%। তার মানে সে উচ্চকক্ষে 18টি আসন নিশ্চিত করলো। দল ঘ আমরা ধরে নিলাম 27টি আসন পেয়েছে। এই 27টি আসনের যে কয়টিতে জিতেছে এবং যে কয়টিতে হেরেছে সব মিলে সে 1,12,50,000 ভোট পেয়েছে, যা মোট প্রাপ্ত ভোটের 12%, অর্থাৎ সে 15টি আসন পেল উচ্চকক্ষে। দল উ 3টি আসন পেয়েছে, যার মোট ভোটের সংখ্যা 12,50,000, সে 7% ভোট পেয়েছে, যার কারণে সে 60টি আসন পেয়েছে। আর আমরা একেবারে শেষ যেটি দেখছি দল চ, সে নিম্নকক্ষে কোনো আসনই পায়নি। যে কয়টি আসনে সে নির্বাচন করেছে হেরে গিয়েও সে সব মিলে যদি ধরি যে সে 30 লাখ ভোট পেয়েছে, যেটি প্রাপ্ত ভোটের 4%, সে 4% অনুযায়ী সে উচ্চকক্ষে 4টি আসন পাবে। অর্থাৎ আমরা যে হিসাবটি আমরা দেখছি যে আসলে এর বাইরে যদি আমরা দেখি যে সংসদে উচ্চকক্ষের ভূমিকা কি থাকবে, উচ্চকক্ষের ভূমিকা থাকবে নিম্নকক্ষের প্রস্তাবিত আইন পর্যালোচনা করা, কিন্তু কোনো আইন সে প্রণয়ন করতে পারবে না। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকাতে পারবে না। 2 মাসের বেশি আটক রাখলে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন হয়েছে বলে বিবেচিত হবে। উচ্চকক্ষ বিল অনুমোদন করলে উভয় কক্ষের অনুমোদিত বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। উচ্চকক্ষের সংশোধনী বা সুপারিশ নিম্নকক্ষ সম্পূর্ণ বা আংশিক গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারবে। উচ্চকক্ষ থেকে কোনো ফেরত পাঠানো বিল নিম্নকক্ষের অধিবেশনে পুনরায় পাশ হলে উচ্চকক্ষের অনুমোদন ছাড়াই বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন করতে হবে। আমরা দেখলাম যে সংসদীয় আসনের ক্ষেত্রে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে, নিম্নকক্ষ কিভাবে গঠিত হবে এবং সেই উচ্চকক্ষের দায়িত্ব কি থাকবে, এটি নিয়ে আমরা একটি উপস্থাপনা দেখিয়েছি। আমার সঙ্গে দুজন অতিথি আছে, আমরা আলোচনা করব। আমি সরওয়ার তুষার ভাইয়ের কাছে আসব। প্রথমে একটু আমি ব্যারিস্টার মঈন ফিরোজী আপনার কাছে একটু যেতে চাই। আপনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে উচ্চকক্ষে পিআরের ব্যাপারে আপনারা সুপারিশ করেছেন বা আপনারা প্রস্তাবনা রেখেছেন, কিন্তু আমি যদি বলি আপনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সদস্য হিসাবে, আপনি তো যেহেতু দল হিসাবে আপনি বিএনপির একজন নেতা বা সমর্থক যাই বলি, কর্মী যাই বলি, সে জায়গায় বিএনপি উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে।
অর্থাৎ বিএনপি এই বিষয়ে একমত নয়, দুটির মূল্যায়নটা আপনি কীভাবে করবেন, আর সংবিধান সংস্কার কমিশনের বাস্তবতা এবং বিএনপি যে এটি চায় না কীভাবে আপনি এটির আলোচনা করবেন? আপনাকে ধন্যবাদ। আমি যেহেতু সংবিধান সংস্কার কমিশনে কাজ করেছি, আমাদের সংবিধান সংস্কার কমিশনের প্রেক্ষাপটটা আগে একটু বলে নিলে দেন দলীয় দৃষ্টিভঙ্গিটা তো আসলে অনেক মানুষের সমন্বয়ে সবার দৃষ্টিভঙ্গি দলের যে একসাথে মিলবে তা নয়। আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হয়তো দলের দৃষ্টিভঙ্গির সাথে নাও এক হতে পারে, তবে যখন দল একটা সিদ্ধান্ত নেবে তখন অবশ্যই আমরা সেই দলীয় সিদ্ধান্তটাকেই প্রাধান্য দেব। কিন্তু আমি যেহেতু একজন আইনজীবী এবং সংবিধান সংস্কার কমিশনে কাজ করেছি, আমরা কি প্রেক্ষাপটে এবং কেন এটা উচ্চকক্ষের বিষয়ে আমরা পিআরের বিষয়ে আলাপ করেছি সেটা একটু বর্ণনা করলে সহজ হবে। সেটা হলো যে যেহেতু উচ্চকক্ষ এমন একটা জায়গা যেখান থেকে আসলে নির্বাহী বিভাগটাকে নির্ধারণ করার কোনো এখতিয়ার তাদের নেই, তাদের এখতিয়ারটা সম্পূর্ণ একটা ভিন্ন মাত্রায় আসে, বিশেষ করে আইন প্রণয়নের ক্ষেত্রে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা অনেক ক্ষেত্রেই মিস হয় সেটা হলো যে সরকারের যেহেতু সংসদীয় পদ্ধতির সরকারের অনেক কার্যক্রম আছে যে কার্যক্রমগুলো নিয়মিত তদারকির মধ্যে রাখে একটা পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টের এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সমস্যাটা হয় যে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাইলেও যথেষ্ট সময় দিতে পারে না এই সরকারি কার্যক্রমগুলো তদারকি করতে, এবং আইন প্রণয়নেও দেখা যায় এত বেশি বিল আসে যেগুলো সময় নিয়ে ডিসকাশন করার সুযোগ থাকে না। তখন উচ্চকক্ষে যখন এই বিষয়গুলো দেয়া হবে তখন তারা দেখা যাবে যে অনেক সময় নিয়ে বিলগুলো বিবেচনা করতে পারবে, এবং যখন বিবেচনা করবে তখন সেই বিবেচনার কারণে বিলগুলো অনেক সমৃদ্ধ হবে। অ্যাট দ্য সেম টাইম যখন সরকারি কোনো বিষয় নিয়ে স্ক্রুটিনির প্রশ্ন আসবে তখন উচ্চকক্ষ তার সুযোগ থাকবে সেখানে যথেষ্ট ভূমিকা রাখা। এখন পিআরের বিষয়ে যেটা আমরা যে আলোচনা করেছিলাম সংবিধান সংস্কার কমিশন থেকে, যে পিআরে আমরা বলেছি যেহেতু উচ্চকক্ষ এই নির্বাহী বিভাগের কর্তৃত্ব নির্ধারণ করার জন্য তাদের ভূমিকা নেই, সেক্ষেত্রে সারা দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের মোট প্রাপ্ত ভোটের আলোকে তাদের প্রপোর্শনেটলি মিনিমাম 1% যার আছে তার একটা 100 টোটাল আপার হাউসটা হবে 100 আসনের, সেখানে মিনিমাম একটা করে তাদের সিট পাওয়ার সুযোগ থাকবে। এতে যেটা হয় যে আপার হাউসটা একটা টোটাল সমস্ত জনগোষ্ঠীর একটা রিপ্রেজেন্টেশন হিসাবে ওখানে তৈরি হয়। যদিও যেহেতু আপার হাউসটা যেহেতু একটা ভিন্ন একটা অবস্থান থেকে তাদের কার্যক্রমটা পরিচালনা করতে হয়, সেক্ষেত্রে সব দলমত নির্বিশেষে যদি সেখানে যায় এখানে আরও ভিন্ন অপিনিয়নগুলো পাওয়া যায়, একটু ভিন্ন মাত্রায় পাওয়া যায়। এই বিষয়ে আপার হাউসে আমরা চিন্তা করেছি যে শুধুমাত্র যদি আমরা ফার্স্ট পাস দ্য পোস্টের ফর্মুলাতেই আবার আপার হাউসেও নির্ধারণ করি, সেক্ষেত্রে হয়তো এটা অ্যাক্রস দ্য কমিউনিটি সারা দেশের জনগোষ্ঠীর রিফ্লেকশনটা হয় না। বিএনপির 31 দফা একটা চমৎকার প্রপোজাল ছিল, সেটা হলো যে উচ্চকক্ষে কিছুটা ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ যেরকম যে বিশিষ্ট ব্যক্তিদের সমাজে যারা বিভিন্ন বিষয়ে অবদান রাখে তাদেরকে উচ্চকক্ষে অ্যাকোমোডেট করা যায় কিনা, এটাও একটা চমৎকার প্রস্তাব। যেহেতু উচ্চকক্ষের কাজটাই হচ্ছে পার্লামেন্টের মূল বোঝাটা তাদের ঘাড়ে নিয়ে নেয়া, সেখানে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের সাথে যদি দেখা যায় যে বিশেষ বিশেষ জায়গায় যার অভিজ্ঞতা আছে তাদেরকে আনা যায়, তাহলে সেই তাদের ইনপুটটাও বিশালভাবে কাজ করবে সংসদকে এনরিচ করার জন্য। জি, আমি একটু সারোয়ার তুষার আপনার কাছে আসতে চাই। সারোয়ার তুষার, আপনি শুনলেন মঈন ফিরোজ ভাইয়ের কথা। উচ্চকক্ষ আর নিম্নকক্ষ নিয়ে আমরা যদি আলোচনা করি, এই উচ্চকক্ষের অনেকগুলা ভূমিকার কথা আমরা দেখেছি, কিন্তু এই উচ্চকক্ষ সারোয়ার তুষার ব্যারিস্টার মঈন ফিরোজও বলছিলেন যে নিম্নকক্ষকে অনেকটা হালকা করে দিবে উচ্চকক্ষ। নিম্নকক্ষে যে সংসদে যে আইনগুলো উঠবে, যে বিলগুলো উঠবে, সেটা উচ্চকক্ষ সেগুলো পর্যালোচনা করবে। কিন্তু আমরা ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে দেখেছি যে উচ্চকক্ষ সেটি শুধু পর্যালোচনা করতেই পারবে, এই পর্যালোচনা নিম্নকক্ষ যে মানতে বাধ্য থাকবে এরকম কোনো কিন্তু বিধান রাখা হচ্ছে না জুলাই সনদে আমরা যেটি দেখলাম। তাহলে এই উচ্চকক্ষ থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কী? সংবিধানের সংশোধনের একটা ক্ষমতা দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আমি পরে আসবো। শুধু যদি আইন এবং বিলগুলো নিয়ে আমি মূল্যায়ন করতে বলি তাহলে কি বলবেন? আপনাকে ধন্যবাদ। এবং উচ্চকক্ষ বাংলাদেশে
আসার বা প্রস্তাব করার পেছনে যে বিবেচনাগুলো কাজ করেছে তার মধ্যে একটা হচ্ছে আপনি যেটার কথা বলছেন যে এক ধরনের পর্যালোচনামূলক ভূমিকা। এটা হয়তো নিম্নকক্ষের উপর কোনো বাইন্ডিং ইফেক্ট তৈরি করবে না, এটা সত্য, কিন্তু যখন উচ্চকক্ষে আপনি এটা নিয়ে আলোচনা করবেন, যখন সমালোচনা হবে যে কোনো বিল কিংবা যে কোনো আইনের, এটা কিন্তু নিম্নকক্ষকে একটা চাপের উপর রাখবে। কিংবা আপনি যখন নিম্নকক্ষে, যেহেতু সাধারণত বাংলাদেশের লাস্ট সুষ্ঠু নির্বাচনগুলোর ট্রেন্ড দেখলে দেখা যায় যে ওখানে সরকারি দলের একচ্ছত্র আধিপত্য থাকে, 2/3 থাকে, ফলে তারা যে কোনো ধরনের আইন করে ফেলতে পারে। এবং আইন করার ক্ষেত্রে আপনি দেখবেন সংসদের যে কার্যপ্রণালী বিধি আছে সেখানে কোরাম মেনটেন করা এবং কতজন সংসদ সদস্য উপস্থিত থাকলে আইন করে ফেলতে পারবে, পাশ করে ফেলতে পারবেন আপনি, সেটা খুব বেশি সংসদ সদস্য লাগে না কিন্তু। ফলে উচ্চকক্ষ যদি আপনি যখন জানবেন, নিম্নকক্ষের সরকারি দল যখন জানবে যে একটা উচ্চকক্ষ আছে এবং সেখানে বিভিন্ন দলের রিপ্রেজেন্টেশন আছে এবং তারা যে কোনো ধরনের বাজে আইনের সমালোচনা করবে, যে কোনো বাজে বিলের সমালোচনা করবে, এটা যখন আপনি আগে থেকেই জানবেন তখন কিন্তু আপনি নিজে আগে থেকে একটা চাপে থাকবেন। এটা একটা ওয়েলকাম চেঞ্জ, এটা যথেষ্ট না কিন্তু একটা ওয়েলকাম চেঞ্জ। কিন্তু আপনি অরিজিনালি সংবিধান সংস্কার, আমার যদি ভুল না হয়ে থাকে, সংবিধান সংস্কার কমিশন প্রথম দিকে যে প্রস্তাবগুলো করেছিল বা অনেক সিভিল সোসাইটি আমাদের দিক থেকেও যে প্রস্তাবগুলো এসেছিল যে উচ্চকক্ষকে আরও কিছু এন্টাইটেলমেন্ট দেয়া, তার মধ্যে কি যে কনস্টিটিউশনাল যে পোস্টগুলো আছে এগুলোর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে উচ্চকক্ষের কোনো ভূমিকা থাকতে পারে কিনা, এই আলোচনাটা এসেছে। এর বাইরেও আপনার উচ্চকক্ষ আরও কিছু কিছু ক্ষেত্রে তার কোনো বাইন্ডিং ইফেক্ট আমরা দিতে পারি কিনা। আপনি যে এখানে যে তালিকাটা দেখালেন সেখানে কিন্তু তারা আইনের ক্ষেত্রে তাদের এক ধরনের তারা নিম্নকক্ষকে বাধ্য করতে পারবে, কিন্তু যদি তারা শেষ পর্যন্ত এটাকে ঝুলিয়ে রাখার একটা অপপ্রয়াস করে সেক্ষেত্রে নিম্নকক্ষ আসলে আইনটা করে ফেলতে পারবে, এরকম একটা দেয়া ছিল। কিন্তু সেটাতে যেহেতু সকল রাজনৈতিক দল একমত হয় নাই, একটা জায়গায় অন্তত এসছে যেটা হলো সংবিধান সংশোধনী। এখানে এই ক্ষেত্রে উচ্চকক্ষের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, খুব গুরুত্বপূর্ণ না, আমি বলবো যে বাইন্ডিং ভূমিকা তার আছে এবং এটা খুব দরকার। উচ্চকক্ষকে ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতা দেওয়া হয়েছে এবং এটা কেন দরকার, বিবেচনাটা হচ্ছে যে উচ্চকক্ষে পিআরটা কিন্তু আপনার খুব স্পেসিফিক এজেন্ডা সহকারে এসেছে। সেটা কি, সেটা হলো যে আমাদের দলগুলোর কাছে যখন 2/3 আসন থাকে, যেটা আবার ভোটের পার্সেন্টেজে আপনার 40%, 38% এর চেয়ে বেশি কিছু হয় না, তখন তারা ওই 2/3 আসনের ক্ষমতার জোরে সংবিধানে এমন এমন সংশোধনী করেছে অতীতে যেগুলোকে আমরা বলে থাকি অ্যাবিউসিভ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে এক ধরনের অ্যাবিউসিভ মানে সংবিধান সংশোধনী। এটা বাংলাদেশের রাষ্ট্রের ক্যারেক্টার এবং বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতা কাঠামোকে ভীষণ আপনার ঝুঁকির মধ্যে ফেলেছে এবং সর্বশেষ উদাহরণ হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া। তো এইটাকে আটকানোর জন্য আপনার উচ্চকক্ষ এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতি, এই কথাটা এসেছে। উচ্চকক্ষে পিআরটা কেন জরুরি, কারণ তাহলে আপনি যেটা হবে যে এখানে বিভিন্ন যে দলের যে আপনি হিসাব দেখালেন যে আপনি নিম্নকক্ষে কোনো আসন পাচ্ছেন না কিন্তু উচ্চকক্ষে কিন্তু আপনার 1-2টা আসন থাকতে পারে, এরকম হবে। বা কোনো দলে 15টা, যাদের 15টা আসন থাকবে উচ্চকক্ষে, 20টা আসন থাকবে, তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি হবে। এবং সেই দেখলাম আমরা যে 160টি আসন, 180টি আসন দেখালাম যে একটি দল পেয়েছে, কিন্তু ভোটের পার্সেন্টেজে সে 31%। যদি আমরা আসনের ভিত্তিতে যদি বন্টন করতাম সেটি, তাহলে সে 60টি আসন পেয়ে যেত উচ্চকক্ষে। এইটা বাংলাদেশে আপনি যদি নির্বাচনের পরিসংখ্যানগুলো দেখেন ভোটের, দেখবেন যে সরকারি দলের সাথে আসন, বিরোধী দলের আসনের হিউজ পার্থক্য, কিন্তু ভোটের পার্সেন্টেজ হলো পার্থক্য হচ্ছে 0.4%। তখন ধরেন 30.8% আর 30.2% এই ধরনের কাছাকাছি, তখন কিন্তু দুই দলেরই 30 জন বা 31 জন করে আপনার উচ্চকক্ষে থাকবে। এটা কিন্তু মানে পাওয়ারে একটা ব্যালেন্স করবে এবং আপনি যে কোনো ধরনের সংবিধান সংশোধনী করতে পারবেন না, মানে যেগুলো খারাপ সংশোধনী, মানে যেগুলো আপনার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যে সংশোধনী, এগুলো আপনি করতে পারবেন না। অনেকে বলার চেষ্টা করেছেন যে এতে করে তো ভালো সংশোধনী আটকে যাবে। আমরা মনে করি যে ভালো সংশোধনী আটকাবে না। সংশোধনীটা যদি ভালো হয় তাহলে আপনার এরকম টক শোতে, জনপরিসরে, পত্রপত্রিকায় লেখালেখি হবে, কথাবার্তা হবে, তখন যদি কোনো দল বাগড়া দেয় বা সেই দল যদি সংবিধান সংশোধনীর পক্ষে বাধা হয়ে দাঁড়ায়, তখন তারা কিন্তু পরবর্তী ইলেকশনে এটা কনসিকুয়েন্স ফেস করতে হবে। ফলে যেটা ভালো সংশোধনী, যেটা জনগণের স্বার্থের সংশোধনী, সেগুলো কিন্তু আপনার সর্বদলীয় কনসেনসাসের ভিত্তিতে পাশ হয়ে যাবে। কিন্তু যেগুলো খারাপ সংশোধনী বা যেগুলো হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা কিংবা একদলীয় শাসন প্রবর্তন করা, বিচারপতির বয়স বাড়িয়ে দেওয়া, এই যে টাইপের সংশোধনীগুলো বাংলাদেশ রাষ্ট্রকে বিপদের মধ্যে ফেলেছে, এই সংশোধনীগুলো কিন্তু আপনি আটকাতে পারবেন। এবং এইটাই কিন্তু আমাদের দেশে এবার উচ্চকক্ষে পিআর মানে প্রস্তাব করার পেছনে প্রধান কারণ। আমরা একটা কথা বলেছিলাম, এখনো আমরা ওটা বলি, যে নিম্নকক্ষে আপনি যেমন নির্বাচনের আগে প্রার্থীর মনোনয়ন নাম ঘোষণা করেন, উচ্চকক্ষেও তাই করতে হবে। অর্থাৎ জনগণকে ভোটের আগে, আপনি তো ভোট দেবেন একবারই, জনগণ তো আর উচ্চকক্ষের জন্য আলাদা করে ভোট দিচ্ছে না, ভোট তো একটাই হবে। সুতরাং আপনার সামনে যদি তালিকা থাকে যে অমুক দল উচ্চকক্ষে এদেরকে নমিনেশন দিচ্ছে, আপনি 30 জন নাম দিলেন, এখন এদের ব্যাকগ্রাউন্ড, এদের আসলে ক্রেডিবিলিটি, তাদের যোগ্যতা অযোগ্যতার বিষয়গুলো নিয়ে আমি আসবো, সেই আলোচনা আমি করবো। আমি একদম মঈন ফিরোজী ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন যেতে চাই। মঈন ফিরোজী ভাই, একটি কথা মাঠে সাধারণভাবে প্রচলিত আছে যে আমাদের সংসদে যে 300 এমপি, এই 300 সংসদ সদস্য, গত যেই 3টা সংসদ আমরা দেখেছি, এই 300 সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, কিন্তু তারা রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধাটা তারা নিয়েছে। ট্যাক্স ফ্রি গাড়ি নিয়েছে, তারা ফ্ল্যাট পেয়েছে, নানা সুযোগ সুবিধা তারা পেয়েছে।
এখন একটি কথা আছে যে এই যদি হয় তাহলে আরও 100টি আসন বাড়িয়ে দেওয়া হলো, সেখানে আরও 100 জন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি নেবে, আবার সরকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেবে। জনগণের উপর এটি একটি চাপ বলে মনে করেন কিনা, যদি এই বিষয়ে বলেন। না, এটা খুব সহজ সমাধান। আপনি এই সুযোগ সুবিধাগুলো কমিয়ে দেন, প্রয়োজন নেই তো। আপনি ট্যাক্স ফ্রি গাড়ির অপশন বাদ দিয়ে দেন। এটা তো এমন ম্যান্ডেটরি না যে এমপি হলে ট্যাক্স ফ্রি গাড়ি তাকে বাধ্যতামূলকভাবে দিতেই হবে। এটা তো আইন করে যে অপশনটা আগে এমপিরা সুযোগটা নিয়েছে সেটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে। আপনি ট্যাক্স পেয়ারের মানেই তো অ্যাবিউজ করার এমনিতেও কোনো একটা জনপ্রতিনিধির সুযোগ নেই। এখন প্রশ্নটা সেটা না, আমি একটু ভিন্ন একটা প্রসঙ্গে আসি। সেটা হলো যে আমরা কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা একটা ওয়েস্টমিনিস্টার সিস্টেম অফ গভর্নমেন্টে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা সাজানো আছে। এই ব্যবস্থাটা যতদিন আছে ততদিন আসলে এই পিসমিল আপনি যতগুলো সংশোধনী প্রশ্ন আসবে, পিআরের প্রশ্ন আসবে, আপনি উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রশ্ন আসবে, পিসমিলভাবে যদি আলাদা বিচ্ছিন্নভাবে আমরা দেখি তাহলে কিন্তু পুরো পিকচারটা ক্লিয়ার হয় না। যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনায় মিস করে যাচ্ছি, পার্লামেন্টের যে দায়িত্ব, প্রথমত পার্লামেন্টের দায়িত্ব আইন প্রণয়ন এবং সরকারের বিভিন্ন কার্যক্রমগুলো তদারকি করা। এই দুটো হচ্ছে সারা পৃথিবীব্যাপী একটা কমন কাজ। কিন্তু যেসব দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট আছে সেক্ষেত্রে তার একটা থার্ড এলিমেন্ট অ্যাড হয়ে যায়, সেটা হচ্ছে সরকারও গঠন হয় পার্লামেন্টের মেম্বারদের থেকে। এইটা যখন হয় তখন কিন্তু দেখা যায় একটা বিশাল পার্লামেন্টের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী তারা সরকারি কাজে ব্যস্ত হয়ে যায়, যার কারণে পার্লামেন্টের যে দৈনন্দিন কার্যক্রম সেটা সঠিকভাবে কাজ করার মতো যথেষ্ট রিসোর্সেস থাকে না। এই জন্যে উচ্চকক্ষটা এত বেনিফিশিয়াল। আপনি পর্যালোচনা বলেছেন, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। যত পর্যালোচনা হবে তত ভুল ত্রুটিগুলো ঠিক বোঝা যাবে এবং আইনগুলো সঠিকভাবে ড্রাফটিং হবে। অনেক আইন আমরা যখন আইন পেশায় আছি দেখি অনেক আইন আছে যে ল্যাঙ্গুয়েজের হেরফেরের কারণে অনেক তারতম্য হয়ে যায়। আরেকটা যে বিশাল একটা কাজ সেটা হচ্ছে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো, বিভিন্ন মিনিস্ট্রিগুলো, এই মিনিস্ট্রিগুলোর বিভিন্ন সময় পার্লামেন্ট স্ক্রুটিনি করে, তাদের কার্যক্রমগুলো পর্যালোচনা করে, তাদের বিরুদ্ধে অনেক ধরনের ব্যবস্থাও নিতে পারে সংসদীয় কমিটিগুলো। এই সংসদীয় কমিটিগুলো যদি মূলত আপার হাউসের মেম্বারদের সংখ্যাধিক্য থাকে, তাদের সাধারণত নির্বাহী কাজের তাদের দায়িত্ব খুব বেশি থাকার কথা না। নিম্নকক্ষের এমপিরা অনেক ক্ষেত্রে নির্বাহী দায়িত্ব থাকে, মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে, কিন্তু আপার হাউসের মেম্বাররা যখন কাজ করছে তারা কিন্তু দেখা যায় কমিটিগুলোতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে। এই ক্ষেত্রে তারা সরকারের যে সমস্যাগুলো আছে সেগুলো অ্যাড্রেস করা থেকে শুরু করে এগুলোকে পর্যালোচনা করে এবং সঠিকভাবে যাতে সরকারি কার্যক্রম পরিচালনা করে সেই জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। শুধু আপার হাউসটা কিন্তু শুধু ফাইন্যান্সিয়াল বেনিফিট এই অ্যাঙ্গেল থেকে কেউ যদি দেখে, এটা খুবই একটা ছোট্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখা, আসলে এর ব্যাপক ইউসেজ আছে, ব্যবহার আছে, আমরা যদি এটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। জি জি, অনেক ধন্যবাদ। আমরা আলোচনা আরো করব, আলোচনায় ফিরবো, তবে এর আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। আমরা আলোচনা করছিলাম উচ্চকক্ষের পিয়ার নিয়ে। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য স্পার্কের প্রেসিডেন্ট ব্যারিস্টার মঈন আলম ফিরোজি। আপনাদের দুজনের সঙ্গে আমরা আলোচনা করব। তবে আজকে উপদেষ্টা পরিষদ থেকে একটি সিদ্ধান্ত হয়েছে, কয়েকটি সংশোধিত আইনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি আইন গণপ্রতিনিধিত্ব আদেশ। সেই গণপ্রতিনিধিত্ব আদেশে কি কি ধারা থাকতেছে আমরা সেটি একটু দেখি। যে পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না, প্রার্থীদের দেশি বিদেশি আয়ের উৎস প্রদর্শন করা হবে, নির্বাচন কার্যক্রমে যারা যুক্ত পোস্টাল ব্যালটে ভোট দিবেন তারা, কেন্দ্র নয় ইসি চাইলে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে, ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি থাকার বিধান রাখা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে, এর বাইরে না ভোটের বিধান যুক্ত করা হয়েছে, জোটগতভাবে নির্বাচন করলেও দলীয় প্রতীকটাই নিজ দলীয় প্রতীকটা থাকবে, এটিও যুক্ত করা হয়েছে। আমরা দেখলাম একটি আরপিওতে কী কী আছে সে বিষয়ে। তবে এই পর্যায়ে আমরা এই বিষয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজকে সংবাদ সম্মেলন করে কথা বলেছে। তিনি কি বলেছে একটু শুনে আসতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে বিদেশি সোর্সে ইনকাম সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব, সবাই জানবে আপনাদের এলাকার যে প্রার্থী আছে
কার কত ইনকাম, কোথার থেকে ইনকাম, কি সম্পত্তি, এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন। এই সংক্রান্ত একটা পরিবর্তন আমরা, এই সংক্রান্ত একটা বিধান এই আইনে থাকবে। তারপর হচ্ছে জামানতের যে পরিমাণ সেটা 20,000 ছিল, এটা 50,000 করা হয়েছে। নো ভোটের একটা বিধান করা হয়েছে। যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে, আপনাদের 2014 সালের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয় মনে আছে, 153টা না 54টা আসনে একজন প্রার্থী ছিল, সাধারণ নির্বাচন ছিল। এই ধরনের নির্বাচন যেন না হয়। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে, যেই প্রার্থী পছন্দ না, তখন সেখানে আবার নির্বাচন হবে। আমরা আলোচনা করব উচ্চকক্ষে পিআর নিয়ে। তুষার ভাই, পর্বে একটু আপনার কাছে শুরুতে আসতে চাই। আপনি একটু বলছিলেন যে উচ্চকক্ষকে দেখে জনগণ ভোট দেওয়ার ক্ষেত্রে এটি বিবেচনায় নেবে। একটি প্রস্তাবনা আমরা দেখেছি যে উচ্চকক্ষ, যারা উচ্চকক্ষের সদস্য হবেন তাদের যোগ্যতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একটা বিষয় রয়েছে। কিছুক্ষণ আগে ব্যারিস্টার মঈন ফিরোজী ভাই আমাদেরকে বলছিলেন যে ব্রিটিশ পার্লামেন্টের কথা বলছিলেন, সেখানে উচ্চকক্ষে সমাজের উচ্চ শ্রেণী বা সমাজের বিবেচক শ্রেণী যারা তারা থাকেন। কিন্তু আমাদের যে উচ্চকক্ষ গঠিত হবে সেখানে এই ধরনের কোনো ব্যারিয়ার রাখা হয়নি। কারা উচ্চকক্ষে যাবেন, কারা যাবেন না, অর্থাৎ নিম্নকক্ষে যেভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন উচ্চকক্ষেও সেভাবে নির্বাচিত হতে পারবেন। আমরা দেখি নিম্নকক্ষে অনেক অষ্টম শ্রেণী পাস, পঞ্চম শ্রেণী পাস সংসদ সদস্য আমরা দেখেছি। উচ্চকক্ষও কিন্তু এইভাবেই নির্বাচিত হবেন, কোনো ধরনের বিধিনিষেধ রাখা হয়নি। তাহলে আর এই উচ্চকক্ষের যে আইন পর্যালোচনা করার যে সক্ষমতা সেটি কোথায় থাকলো স্যার? না, এটা একটা জিনিস হচ্ছে যে দুটো জিনিস এখানে খেয়াল রাখতে হবে। সাধারণত যে যিনি ভোটার, যদি তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ না থাকে, নির্বাচনের অংশগ্রহণের তিনি যদি অযোগ্য না হন আলাদা করে, তাহলে তার প্রার্থী হতে কোনো বাধা নাই। এটা হচ্ছে নিয়ম। ফলে সেই দিক থেকে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে অনেক দলই আপত্তি করেছে, কিন্তু এটা দলের উপর ছেড়ে দেওয়ার একটা ব্যাপার আছে। যেমন বিএনপির কথা উনি বললেন যে বিএনপি কারা কারা তাদের সম্ভাব্য উচ্চকক্ষে যাবে সেটা কিন্তু বিএনপি বলেছে, কিন্তু বিএনপির উচ্চকক্ষের ফরমেশনটা কিন্তু আবার আসনের ভিত্তিতে, অর্থাৎ এটা একটা নিম্নকক্ষের রেপ্লিকা হবে। আমরা এটার বিরোধিতা করেছি। কিন্তু কোন কোন ধরনের, আমি যেটা বলার চেষ্টা করছিলাম একটু আগে, যে ভোট আপনি একবার দেবেন জনগণ হিসেবে, নাগরিক হিসেবে, ভোটার হিসেবে। তো আমরা বলেছি যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই ধরনের প্রার্থীরই নামের তালিকা বা মনোনয়নটা আগেই জনগণকে জানতে হবে। অর্থাৎ ভোট হয়ে গেল, তারপর দল সিলেকশন করে প্রার্থী দিল উচ্চকক্ষে, এটা আমরা চাই না। আগেই যদি থাকে তাহলে কি ঘটবে? ধরা যাক একটা দল তার 30 জন প্রার্থীর নাম দিয়েছে উচ্চকক্ষের জন্য, তার মধ্যে 15 জন আসলে জনগণ নানাভাবে বুঝতে পারে, কারণ পর্যালোচনা হবে যেহেতু নামগুলো আছে, যে এই 15 জন আসলে অযোগ্য, তারা ওখানে যাওয়ার কথা না। উচ্চকক্ষের যে ধরনের কাজ, যে ধরনের ফাংশন, তার সাথে তারা যায় না বা তাদের সেই যোগ্যতা নাই। তাহলে কিন্তু জনগণ ওই দলকে ভোট দেওয়ার ক্ষেত্রে, নিম্নকক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রেও পুনর্বিবেচনা করবে। ফলে বুঝতে পারছেন যে আমরা যেভাবে চাচ্ছি, অর্থাৎ উচ্চকক্ষে পিআর হোক, ভোটের অনুপাতে হোক, এবং আপনি প্রার্থীদের নাম আগে ঘোষণা করে দেন, এই দুটো জিনিস যদি হয় তাহলে এটা কিন্তু নিম্নকক্ষের ভোটকেও প্রভাবিত করবে, যেটা খুব জরুরি। আপনি যদি খারাপ প্রার্থী দেন উচ্চকক্ষে, তাহলে আপনাকে নিম্নকক্ষেও জনগণ ভোট দেবে না, কারণ তার একটা ভোটই তো দুটো হচ্ছে। এইটুকু যদি করা যায় তাহলেও কিন্তু অনেক দূর পর্যন্ত আমরা আগাবো। এবং উচ্চকক্ষে পিআরের আরেকটা জরুরি দিক হচ্ছে, আপনি মুখে বহুদলীয় গণতন্ত্র বলি, কিন্তু আমাদের যে বাস্তবতা থাকে সেটা আসলে হচ্ছে দ্বিদলীয় ব্লক। দুইটা দল থাকে, প্রধান দল থাকে এবং তাদের সাথে কিছু ছোট ছোট দল আসন নিয়ে তারা থাকে। কিন্তু আর 2/3 নিয়ে যারা সরকারে যায় তারা আসলে একক দল হিসেবেই কর্তৃত্ব বজায় রাখে। কিন্তু আপনি আপার হাউসে পিআর করলে যেটা হবে, এই যে 1%, 2%, 3% নিয়ে যে দলগুলো আপার হাউসে যাবে, এটা কিন্তু একটা বহুদলীয় গণতান্ত্রিক স্পেস তৈরি করবে, কথা বলার সুযোগ তৈরি করবে, পর্যালোচনা করা হবে, সমালোচনা হবে, এবং এইটা নিম্নকক্ষকেও প্রভাবিত করবে। ফলে আপনি 2/3 যদি আপনার নিম্নকক্ষে থাকেও আপনি যা খুশি তাই করে ফেলতে পারবেন না, আপনাকে অনেকটা নিয়ন্ত্রণে আসতে হবে। এইটাই আমরা চেয়েছি, যেন ওই যে একচেটিয়া ক্ষমতা, এটা যেন উচ্চকক্ষ কোনো আপনি ওই যে 2 জন 3 জন 4 জন ভালো পার্লামেন্টারিয়ান, তিনি কিন্তু নিম্নকক্ষকে প্রভাবিত করবেন। জি, আমি ব্যারিস্টার মঈন ফিরোজী ভাইয়ের কাছে আরেকবার একটু যাই। মঈন ভাই, যে বিষয়টা, এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে যখন আমরা আলোচনা করছি, নানা ধরনের আলোচনা আছে, গণভোটের কথা বলা আলোচনা আছে, সংবিধান আদেশের কথা আছে। বিএনপি চাচ্ছে যে এটি সংসদে যাওয়ার পরে এই সংবিধানের সঙ্গে এই বিষয়গুলো যুক্ত হবে, আবার কেউ কেউ চাচ্ছে যে এটি আগেই যুক্ত হয়ে যাক। সেই আলোচনার যদি আমি বলি, আপনাকে যদি সাম আপ করতে বলি, আমরা কি এই সংসদ থেকে উচ্চকক্ষ দেখতে পাবো, নাকি এটির জন্য আমাদেরকে আরও 5 বছর অপেক্ষা করতে হবে? না, এটা নির্ভর করে কি পদ্ধতিতে আমাদের জুলাই সনদ বাস্তবায়নের পুরো প্রক্রিয়াটা হয়। প্রথমত, যেহেতু পার্লামেন্ট একটা ডেফিনেশনের মধ্যে আছে, একটা সংজ্ঞা আছে বর্তমান সংবিধানে, এবং আমরা সামনের ইলেকশনটা তো বর্তমান সংবিধানের আলোকেই যেহেতু হবে, আমরা এই
কামিং ইলেকশনটাতে আমরা উচ্চকক্ষ পাচ্ছি না, তাহলে উচ্চকক্ষ আমি খুব অল্প সময় পাওয়ার সুযোগ আছে কিনা? অবশ্যই আছে। কিভাবে আছে? আপনি যদি সংবিধানের সংশোধনীটা পার্লামেন্ট নির্বাচন হওয়ার পরপরই আপনি আগে আদেশ দেন বা যাই দেন, সংশোধনীটা তো লাগবেই। এটা তো কোনো যে পদ্ধতিই বলেন, সংশোধনী ছাড়া এই সংজ্ঞাটা পাল্টানোর সুযোগ নেই। সেক্ষেত্রে যেটা করতে পারবে যে আইনে একটা সংবিধানের মধ্যে একটা ট্রানজিটরি পার্লামেন্টের ডেফিনেশন আসতে পারে যে এই কামিং পার্লামেন্টে ধরেন 6 মাসের মধ্যে আমরা একটা সংবিধান সংশোধনী পাশ করতে পারলাম, যারা সংসদে থাকবে তারা মিলে। তারা যেটা করতে পারে যে আপার হাউসটাকে ওই সময়ে একটা সংক্ষিপ্ত ধরেন 4 বছর 3 মাসের একটা আপার হাউস, এইভাবে একটা অপশন রাখতে পারে যে প্রথম আপার হাউসটা 5 বছরের জন্য হবে না, প্রথম আপার হাউসটা হবে যেদিন থেকে পাশ করবে তার পরের দিন থেকে, বা যেহেতু যদি পিআরটা অ্যাকসেপ্টেবল হয়ে যায় তাহলে তো আমাদের আর অন্য ইলেকশনে যাওয়ার প্রশ্ন আসে না। সেক্ষেত্রে যে পদ্ধতি এগ্রি করি না কেন, আলটিমেটলি পার্লামেন্ট যখন এটা নিয়ে আলোচনা করবে, যদি আসন সংখ্যা হয় তাহলে তো আসন সংখ্যার ভিত্তিতে খুব সহজে হয়ে যাবে। যদি প্রাপ্ত ভোটের ভিত্তিতে হয় সেক্ষেত্রে এই কামিং সামনের যে পার্লামেন্টারি ইলেকশন, সেখানে যে দল যতটুকু পেয়েছে তাদের ওই ভোটের আলোকে আপার হাউসের সংখ্যা ঠিক করা হবে। এইটা মনে করেন 6 মাস পরেই যদি সিদ্ধান্তটা হয়ে সংবিধান সংশোধনী পাশ করা হয়, তখন প্রথম আপার হাউসটা আমরা ধরেন 1 মাসের মধ্যেও ফর্ম করতে পারবো। সেক্ষেত্রে এই প্রথম পার্লামেন্টের ডেফিনেশনটা রিডিফাইন্ড হয়ে গেল। লোয়ার সংসদ, বর্তমান সংসদকে লোয়ার হাউস হিসাবে এটাকে রিডিফাইন করা হবে এবং আপার হাউসটা যে নামই হোক, সিনেট বা অন্য যে নামই হোক, সেই নামে সংজ্ঞায়িত করা হবে। এবং যখন আপার হাউসটা গঠন হয়ে যাবে তখন প্রথম পার্লামেন্টের সেশনটা তার মানে টেনিউরটা হবে একটু মনে করেন 4 বছরের জন্য বা 4.5 বছরের জন্য। এর পরবর্তী যখন পার্লামেন্ট হবে, নির্বাচন হবে, ওই নির্বাচন থেকে আবার তারা গতানুগতিকভাবে লোয়ার হাউসের যে টেনিউর হবে আপার হাউসের টেনিউর একই সাথে হবে। সুতরাং এটার জন্য আমার 5 বছর অপেক্ষা করার প্রয়োজন নেই। এটা নির্ভর করে যে কিভাবে আমি সংশোধনীটা আনছি, এবং এটা খুব একটা আইনি একটা কাজ মাত্র, এটা খুব জটিল কোনো বিষয় না। জি, সেক্ষেত্রে সারোয়ার তুষার যেই প্রসঙ্গটি আসলে তুলেছেন যে উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে হলে বা উচ্চকক্ষকে যেই ক্ষমতা দেওয়ার কথা সেই ক্ষমতা দিলে যেই ধরনের রেপ্লিকা বা যেই ধরনের প্রত্যাশা করা হচ্ছে যে উচ্চকক্ষ যেই ভূমিকা রাখবে সেই ভূমিকার হয়তো জনগণের উপকার হবে, সেই জায়গায় এখনকার যে জুলাই সনদের যেই রাখা হয়েছে বা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এই জায়গা থেকে কি কোনো ধরনের ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা আছে? না, আমি তো মনে করি নোট অফ ডিসেন্টটা হচ্ছে পদ্ধতিগতভাবে যে এটা আসন সংখ্যার ভিত্তিতে না প্রাপ্ত ভোটের ভিত্তিতে। তো এইখানে এটা একটা ডিবেটেবল বিষয়। এখন আমি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলি, যে কোনো দলের নোট অফ ডিসেন্ট দেওয়ার অধিকার আছে। আপনি যখনই আমরা ইলেকশনে যাচ্ছি তখন যার যার ম্যানিফেস্টোতে তার অবস্থানগুলো তারা জনগণের সাথে তুলে ধরবে, এবং জনগণ যদি সেখানে এন্ডোর্স করে কোনো একটা পার্টির ফর্মুলাকে, সেই ফর্মুলাটা যদি তারা সরকার গঠন করে তারা সেই ফর্মুলাটা এন্ডোর্স করার সুযোগ থাকবে। আর যদি এটা গণভোটের একটা সাবজেক্ট হয়ে থাকে, যে গণভোটে যদি একটা প্রশ্ন থাকে যে আপনারা উচ্চকক্ষ কি আসন ভিত্তিক চান নাকি আপনারা টোটাল ভোটের আলোকে চান, সেখানে যদি গণভোটে আসে টোটাল ভোটের আলোকে জনগণ যদি ওই বিবেচনা করেন, তাহলে অবশ্যই কামিং পার্লামেন্টে যারাই সরকার গঠন করবে বা যারাই পার্লামেন্টে অংশগ্রহণ করবে তাদের ওই গণভোটের সেই ভিউটাকে তাদের প্রাধান্য দিতে হবে। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার মঈন ফিরোজী আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনাকে বিদায় দিচ্ছি। আমি শেষ প্রশ্নটি সারোয়ার তুষারের কাছে করতে চাই। সারোয়ার তুষার, আপনি দেখলেন যে আমরা আরপিও সংশোধনীর যেই ধারাগুলো দেখালাম সেখানে একটি সংশোধনী আনা হয়েছে, আজকে উপদেষ্টা পরিষদ থেকে নীতিগত অনুমোদন, চূড়ান্ত অনুমোদনই দেওয়া হয়েছে, এটি আর অধ্যাদেশ হওয়ার বাকি আছে। সেটি হচ্ছে জোটে থাকলেও তাকে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। এর আগে আমরা দেখেছি 14 দলের অনেকেই আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে। বিএনপির সঙ্গে অনেকেই এসে তাদের প্রতীক থাকা সত্ত্বেও তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে।
এবার ছোট দলগুলোর জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে বলে মনে করেন কিনা? যার প্রতীক হাতি, যার প্রতীক মশাল, সে হয়তো যখন নির্বাচনে যাবে তখন সে যদি বিএনপির সঙ্গে জোট করে সে ধানের শীষ পাচ্ছে না, জামাতের সঙ্গে জোট করলে দাঁড়িপাল্লা পাচ্ছে না, অর্থাৎ যেই প্রতীকগুলো খুব পরিচিত এবং জনপ্রিয়। কি মনে করেন? মানে এইটার যে ঘটনাটা, আমি বিভিন্ন ছোট দলের সাথে বা যারা জোটের যেতে চায় তাদের সাথে কথা বলে যেটা বুঝেছি, যে যদি এরকম হয় তাহলে তাদের অনেকে জোটেই যাবে না, বিশেষত বিএনপির সাথে, যদি তাদের নিজেদের মার্কায় ইলেকশন করতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে সেই ক্ষেত্রে অনেকে ইলেকশনেই দাঁড়াবে না, কারণ ব্যাপারটা খুব সিরিয়াস। আমাকে একজন খুব মানে ওই গল্পের ফাঁকে বলতেছিলেন যে আমাদের কি মাথা খারাপ নাকি, যে বিএনপির সাথে জোটে যাব কিন্তু ধানের শীষে যাব না, তাহলে তো বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী বা সম্ভাব্য বিদ্রোহী প্রার্থী যারা থাকবেন, কিংবা না থাকলেও যারা ওইখানে দলের সাপোর্টার, তারা তো ওই মার্কায় ভোট দেবে না, মাথাল মার্কায় ভোট দেবে না, তারা মশাল মার্কায় ভোট দেবে না। ফলে এইটা হচ্ছে যারা বিএনপি, বিশেষত বিএনপির ক্ষেত্রে এটা বাস্তব, হয়তো জামায়াত ইসলামের ক্ষেত্রে এটা হবে, যে যারা বিএনপির জোটসঙ্গী হতে চায়, বিএনপির সাথে আসন নেগোসিয়েশন করতে চায়, তারা কিন্তু এইটাতে রাজি হচ্ছেন। এবং আমি একজনের সাথে আলাপ করেছিলাম, বলেছিলাম যে এটা আরপিওতে আসতেছে, কিন্তু শেষ পর্যন্ত এরকম হবে না। এটা হলো তাদের ধারণা। তারা ভাবছেন যে তারা ধানের শীষ নিয়েই ইলেকশন করবেন। ঠিক আছে, আরপিওতে চলে আসলে এটাকে বাদ আমি ডেফিনেটলি আমি মনে করি যে এটা একটা খুবই ভালো প্রস্তাব। এবং এই যে যারা আমি বিশেষত আমি যেটা জানতে চাচ্ছি, আরপিও তো চলে আসার পর কি সেটার ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ? আমাদের দেশে তো রাজনৈতিক চাপে কত কিছু ঘটে আপনি জানেন। এখন রাজনৈতিক চাপে আইন বিরোধী কাজ করা যাবে? বাংলাদেশে তো এরকম প্রচুর হয়েছে, আমরা চাই না হোক, কিন্তু এটা তো হয়েছে। মানে এই যে এইটা কেন দরকার, এই একটা সিটের লোভে জাতীয় ঐক্যমত্য কমিশনে এমন অনেকগুলো দল আমরা দেখতে পেয়েছি যারা আসনের কারণে, আসনের চাপে ওই বড় রাজনৈতিক দল যে পজিশন নিচ্ছে তারা হুবহু ওই পজিশন নিচ্ছে। আপনি এরকম সনদটা যেহেতু আপনার সামনে আছে, আপনি খুলে দেখবেন, এরকম বেশ কিছু দল আছে বিএনপি ঠিক যা বলেছে তারা ঠিক সেটাই বলেছে, বিএনপি একটার সাথে দ্বিমত করেছে, তারা ওইটার সাথে একমত হয়েছে, এরকম নাই। ফলে এরা এটা কেন করেছে, আবার আমাদেরকে আবার গোপনে এসে গুজুর করে বলেছে যে এটা তো আমরা বলতে পারছি না, আপনারা এই পয়েন্টটা রেজ করেন। বুঝতে পারছেন? মানে এটা পুরো জিনিসটাই হচ্ছে যে আপনার আসনটা আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না। এখন যদি এই চেঞ্জটা যদি সরকার করে থাকে, আমি মনে করবো যে এটা ডেফিনেটলি। তার মানে আজকে জামাতের আমির যে বক্তব্য দিয়েছেন সেখানে অনেকগুলো প্রসঙ্গ এসেছে। তিনি আজকে একটা কথা স্পষ্ট করে বলেছেন যে জোটভুক্ত তারা হয়তো জোট করবেন না, কিন্তু একটি আন্ডারস্ট্যান্ডিং হবে, একটি সমঝোতা হবে, তাহলে হয়তো সেদিকেই যেতে হবে। জোটের যেই আশঙ্কা আপনি উড়িয়ে দিচ্ছেন সেটিও একটি নতুন আলোচনার দাবি রাখে। আপনাকে অনেক ধন্যবাদ সারোয়ার তুষার আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম উচ্চকক্ষের পিয়ার নিয়ে, আমাদের সঙ্গে অতিথি ছিলেন দুজন। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব তৃণমূলের আলোচনায়। এরপর যে আমরা তৃণমূলের আলোচনায় যুক্ত হব। তৃণমূলের আলোচনার জন্য আমাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। আপনার সঙ্গে যুক্ত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তাক মিয়া, আছেন কুমিল্লা দক্ষিণ জেলার জামাতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। আপনার মাধ্যমে একটু তাদের কথাগুলো শুনতে চাই। আমরা আজকের ভোটের টেনে আজকের পর্বে আমরা উচ্চকক্ষের পিয়ার নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত ছিলেন, তারা বলছিলেন যে উচ্চকক্ষ পিয়ার হলে বড় দলগুলো এক ধরনের চাপ তৈরি হবে বড় দলগুলোর জন্য। যে কোনো আইন পর্যালোচনা করার ক্ষেত্রে বড় দলগুলো নানা ধরনের চাপে থাকবে। আবার উচ্চকক্ষে যারা সংসদ সদস্য হবেন তারা তাদের তালিকা আগে প্রকাশ করার যে আলোচনা আছে, সব মিলে এই যে উচ্চকক্ষের সুবিধা অসুবিধা নানাবিধ আলোচনা রয়েছে, এগুলো নিয়ে একটু আপনি আলোচনা করবেন তাদের সঙ্গে, আপনার মাধ্যমে তাদের কথাগুলো শুনতে চাই। খালেদ সাইফুল্লাহ। ধন্যবাদ বেলায়েত। আমার সাথে যুক্ত হয়েছেন কুমিল্লার দুজন সিনিয়র রাজনীতিবিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ এবং জামায়াতের দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান। আমি প্রথমে এই বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনাব মোস্তাক মিয়া, তার সাথে কথা বলছিলাম যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে উচ্চকক্ষে পিয়ার, তো এই বিষয়টি আপনারা এই কি ভাবছেন, এবং ভোট তো ঘনিয়ে আসছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই হিসেবে আপনারা ভোটের প্রস্তুতি নিচ্ছেন, এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? না, আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের দলের আগামী নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি আছে, এবং সেটা নিয়ে আমাদের সম্ভাব্য প্রার্থীরা মাঠে ময়দানে কাজ করছে নির্বাচনের জন্য যারাই প্রার্থী আছে। তো আজকে যেটা আসলে মূলত বাংলাদেশের রাজনীতিতে যে পিয়ার পদ্ধতি, এটা আসলে একটু ভিন্ন ধরনের। সেটা আমাদের দেশের জনগণ বা ভোটার যারা, তারা এটাতে অভ্যস্ত না। এটা একটা নতুন কনসেপ্ট আমাদের জন্য, আমাদের দেশের জন্য। তো সুতরাং এই কনসেপ্টটা আমাদের দলের পক্ষে থেকে ইতিমধ্যেই বক্তব্য দেওয়া হয়েছে, দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে পিয়ার পদ্ধতিটা যেহেতু নতুন, এই ক্ষেত্রে এটা মানুষ বুঝতেছে না
বা এটার যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে যেটা বলা হয় যে সংখ্যা অনুপাতিক হারে নির্বাচিত হবে, যারা কোনো আপনার দল নির্বাচন করবে, নির্দিষ্ট কোনো প্রার্থী থাকবে না সারা দেশে, যেটা পিয়ার বলতে যেটা বোঝায়। তো সেটা হলো দলগুলা ইলেকশন করবে, দলের আনুপাতিক হারে যারা ভোট পাবে সেই হারে দলগুলাই তাদের সংসদ সদস্য নির্বাচন করবে। তো এটা আসলে এটা একটু ব্যাপক বিতর্ক, কারণ আপনারা জানেন যে আজকে সে ধরেন আমার নির্বাচনী এলাকা, এই ছয় নির্বাচনী এলাকা কুমিল্লা, এই নির্বাচনী এলাকায় যদি আমার দল ধরেন আমাদের দল ইলেকশন করলো, XYZ অন্য দলগুলো নির্বাচন করলো, তো আমি এখানে যদি সরাসরি পিয়ার ছাড়া নির্বাচন হয়, পদ্ধতি ছাড়া, তাহলে আমি প্রার্থী হলে আমারে এই নির্বাচনী আসনের লোকজন আমাকে ভোট দিবে, ভালো মন্দ বা যেটা আমাকে ভালো জানলে ভোট দিবে, না জানলে ভোট দিবে না, সেটাই এই সংসদীয় আসনের ভোটারদের পছন্দের, ভোট দেওয়া না দেওয়া তাদের একটা সুযোগ থাকে। কিন্তু পিয়ার পদ্ধতি যদি হয় তাহলে দেখা যায় যে আমার দল ভোট যেই হারে ভোট পাবে সংখ্যানুপাতিক হারে যখন ভাগ হবে, তখন দেখা যাবে আমার দল যদি 200 আসন বা 150 আসন যাই পায়, 200-র অধিক আসনে আমরা নির্বাচিত হইলাম, তাহলে দল তখন আপনার প্রার্থী বাছাই করবে যে কে কোথায় যাবে। এই ক্ষেত্রে এলাকা ভিত্তিক যে একটা প্রার্থীদের জবাবদিহিতা তার এলাকার জনগণের কাছে, তার এলাকার ভালো মন্দ বা উন্নয়ন, সেটার ব্যাপারে যেটা করার কথা, তো সেই সুযোগটা তো আসলে ওইভাবে হচ্ছে না, বা এলাকার মানুষের কাছে একটা জবাবদিহিতার কোনো সুযোগ থাকতেছে না। ধন্যবাদ। আমরা একটু জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান, আপনারা পিয়ার পদ্ধতি, উচ্চ পদ্ধতি চাচ্ছেন, নিম্নকক্ষেও চাচ্ছেন, উচ্চ কক্ষেও চাচ্ছেন, সে বিষয়গুলো আসলে একটু বলবেন যে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ এখন টিভি কর্তৃপক্ষ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। উচ্চকক্ষে পিয়ার আজকে আলোচনার বিষয়, তবে জাতীয় প্রত্যাশা হিসাবে পেশিবাদ মুক্ত বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের পরে 54 বছরের গতানুগতিক রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্যে পিয়ার পদ্ধতির কথা আমাদের দলের পক্ষ থেকে বলছে, এবং দেশের সর্বসাধারণ পিয়ার পদ্ধতির প্রতি আজকে উৎসাহিত, উজ্জীবিত এবং আকাঙ্ক্ষিত। কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই নমিনেশন বাণিজ্য, কালো টাকার দৌরাত্ম্য এবং যে কোনো লোকেই জাতীয় সংসদে যেতে পারার যেই সুযোগ এবং পেশিবাদের মাধ্যমে শক্তি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হওয়ার যে মহড়া, সেখান থেকে বেরিয়ে এসে কালো টাকা মুক্ত একটু সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে পিয়ার পদ্ধতি জাতীয় নির্বাচন খুবই প্রয়োজন। আমরা পিয়ার পদ্ধতির জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন অব্যাহত রাখব। তবে ইতিমধ্যে ঐক্যমত্য কমিশনে উচ্চকক্ষে পিয়ার সম্পর্কে যেই স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে, সেখানে উচ্চকক্ষে যে 100 আসন নির্ধারণ করা হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই, এবং সেখানে বিএনপি স্বাক্ষর করেছেন, কিন্তু একটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন যে তারা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির উচ্চকক্ষে তারা আসনের ভিত্তিতে নির্বাচন 100 আসন উচ্চকক্ষ চায়, কিন্তু বাকি সকল দলই, প্রায় সকল দলই 25টি দলেই স্বাক্ষর করেছে, এবং তারা সেখানে প্রস্তাব হচ্ছে যে উচ্চকক্ষ নির্ধারিত হবে জাতীয়ভাবে নির্বাচনে দল যে ভোট পাবে সে দলের ভোটের অনুপাত হারে। তো সেটাই হওয়া উচিত, এবং হলে সে হবে নির্বাচন যেদিন জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল যখন 300 আসনের প্রার্থিতা ঘোষণা করবে, তখন একই সময়ে 100 আসনের নির্বাচনের এই 100 আসনে উচ্চকক্ষে কারা থাকবে তাদের নাম দেবে। তখন দলগুলো গুণগত মান, যোগ্যতা, এক্সপার্ট, অভিজ্ঞ এবং ভালো মানুষদেরকে উচ্চকক্ষে মনোনয়ন দিতে পারবে, এবং বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে এবং দেশ উপকৃত হবে। আমরা সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ। কুমিল্লার দুজন রাজনীতিবিদ তাদের মতামত ব্যক্ত করলেন। বেলায়েত।
ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ। আমাদেরকে জানাচ্ছিলেন কুমিল্লার দুইজন স্থানীয় রাজনীতিবিদের আলোচনা, তারা আমাদেরকে জানাচ্ছিলেন উচ্চকক্ষ নিয়ে তৃণমূলের ভাবনার কথা। দর্শক, এ পর্যায়ে জানাবো আজকে রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে কি বক্তব্য উঠে এসেছে। বিশেষ করে বিএনপির মহাসচিব কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তাদের কথাগুলো শুনে আসতে চাই। এখন 1 বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাকে সহযোগিতা দিয়ে আর সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি যে একটা নির্বাচন যেন করা যায়। আমি কোন দলকে দোষারোপ করতে চাই না, কোন ব্যক্তিকে দোষারোপ করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিকভাবে না হয় তার চেষ্টা করছেন। শুধু 71 না, 47 সাল থেকে শুরু করে জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো দরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কোনো ফর্মাল জোট গঠন করব না, আমরা নির্বাচনী আন্ডারস্ট্যান্ডিং করব। জোট গঠনের ভালো দিক আছে, মন্দ দিকও আছে। এটা খেয়াল করুন যে বিএনপিও এখন পর্যন্ত কিন্তু সুস্পষ্ট কোনো জোট গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে নাই। কি পরিমাণ জনসমর্থন পাবো সেটার কোনো জরিপ আমাদের কাছে আছে কিনা? আমাদের কাছে আছে, কিন্তু আমাদের ঝাঁপিটার মুখ খুলবো না, খুললেই 1 লাখ টাকা শেষ। এটা আমাদের রিয়েলাইজেশনের জন্য থাকবে। আমরা 2টো জরিপ 2 দফায় করেছি। যেভাবেই এই আদেশটা জারি করি না কেন, সেটা তো আলটিমেটলি গণভোটের মাধ্যমে সার্বভৌম জনগণের সম্মতি নিয়েই আইনি ভিত্তি দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। সুতরাং আগে কাগজের মধ্যে আমি প্রজ্ঞাপন লিখলাম নাকি আদেশ লিখলাম নাকি অন্য কিছু লিখলাম, এইটা খুব একটা গুরুত্ব বহন করে না। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।